জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। শেখ হাসিনার হুঙ্কার, ৫ অগাস্টের কলঙ্ক মুছে দেবে জনতা, লাখো শহীদের দোহাই দিয়ে রাজপথ দখলের ডাক। ১২ ফেব্রুয়ারির আগে কি তবে আসছে চূড়ান্ত সংঘাত? দিল্লিতে বসে কি লিখলেন নতুন মুক্তিযুদ্ধের ইশতেহার? এরপরে জানাবো মহা বিপদে ইসি, ১৩তম সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। কেন এই মুখ ফিরিয়ে নেওয়া? ১২ ফেব্রুয়ারির ভোটের বৈধতা নিয়ে কি তবে শুরু হলো আন্তর্জাতিক যুদ্ধ? জানিয়ে দিব জাতীয় সরকার জামাতের প্রস্তাব নস্যাৎ বিএনপি মহাসচিবের। দ্য ওয়ালকে সাক্ষাৎকারে যা বললেন। এবং সবশেষে জানিয়ে দিব ৭১ ছাড়া দেশ বাঁচবে না, হুবহু আওয়ামী লীগের সুর কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কণ্ঠে। ২৪ এর গণ অভ্যুত্থানের পর কি তবে আওয়ামী লীগের সাথে মহামিলন? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইতিহাস কি তবে আবার ফিরে আসছে? যে কণ্ঠটি ৫ অগাস্টের ঝড়ে স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই কণ্ঠই আজ আবার প্রকম্পিত করল দুই বাংলার আকাশ। দিল্লি থেকে শেখ হাসিনার একটি বার্তা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বাংলার প্রতিটি ঘরে ঘরে। তিনি গর্জন দিয়ে বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা বৃথা যেতে দেব না। এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং ৫৬,০০০ বর্গ মাইলের মানচিত্রের ওপর নিজের অধিকার পুনরায় প্রতিষ্ঠার এক চূড়ান্ত শপথ। যারা ভেবেছিলেন ইতিহাস মুছে দেওয়া সহজ, তাদের প্রতি শেখ হাসিনার এই হুঙ্কার কি তবে নতুন কোনো অভ্যুত্থানের ইঙ্গিত? শেখ হাসিনার এই গর্জনের নেপথ্যে রয়েছে এক গভীর বেদনা এবং ক্ষোভ। তিনি মনে করিয়ে দিয়েছেন যে স্বাধীনতার জন্য তার পিতা বঙ্গবন্ধু এবং লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। সেই স্বাধীনতা আজ এক অসাংবিধানিক শক্তির হাতে জিম্মি। তিনি বর্তমান প্রশাসনকে নব্য দখলদার হিসেবে অভিহিত করে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা স্পষ্ট, শহীদের রক্ত কখনো বেইমানি করে না। ১২ ফেব্রুয়ারির সাজানো নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে প্রতিরোধের দেয়াল গড়ার ডাক দিয়েছেন, তা কি সাধারণ মানুষের মনে আবার সেই পুরনো দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেবে? শেখ হাসিনা কি তবে শহীদদের রক্তকে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রধান ঢাল হিসেবে ব্যবহার করছেন? এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার এই গর্জনের পর রাজপথের চিত্র কি বদলে যাবে? আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এই স্বাধীনতার চেতনার ডাক শুনে জেল জুলুম উপেক্ষা করে মাঠে নামবে। দিল্লি থেকে আসা এই এক একটি শব্দ যেন প্রশাসনের ঘুম কেড়ে নিয়েছে। ১২ ফেব্রুয়ারির সকালে কি তবে সেই স্বাধীনতার স্লোগানেই ফিরবে আবার রাজপথে? ইতিহাস সাক্ষী, যখনই কোনো নেতা শহীদদের রক্তের দোহাই দিয়েছেন, তখনই বাংলার মাটি উত্তাল হয়েছে। শেখ হাসিনার এই শেষ লড়াই কি তবে সফল হবে? মহা বিপদে ইসি, ১৩তম সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। কেন এই মুখ ফিরিয়ে নেওয়া? ১২ ফেব্রুয়ারির ভোটের বৈধতা নিয়ে কি তবে শুরু হলো আন্তর্জাতিক যুদ্ধ? নির্বাচন দরজায় কড়া নাড়ছে, কিন্তু ঢাকার আকাশে কি তবে কূটনৈতিক কালোমেঘ? দীর্ঘ প্রতীক্ষার পর জাতিসংঘ স্পষ্ট জানিয়ে দিল, বাংলাদেশের আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না। সাধারণ মানুষের মনে প্রশ্ন, কেন এই সরে দাঁড়ানো? জাতিসংঘের নীতি অনুযায়ী তারা সাধারণত সদস্য রাষ্ট্রগুলোর নির্বাচনে সরাসরি পর্যবেক্ষক পাঠায় না, যদি না নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদ থেকে বিশেষ কোনো ম্যান্ডেট থাকে। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন অন্যরকম। অনেকেই মনে করছেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় থাকায় কি তবে কৌশলে দূরে থাকছে বিশ্ব সংস্থাটি? এটি কি তবে নির্বাচন কমিশনের জন্য এক নীরব নো কনফিডেন্স বা অনাস্থা? জাতিসংঘ যখন হাত গুটিয়ে নিচ্ছে, ঠিক তখনই ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। তারা এবার বাংলাদেশে তাদের অন্যতম বড় পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই বৈপরীত্য কি নির্দেশ করে? বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ চায় একটি অন্তর্ভুক্তিমূলক আর ইনক্লুসিভ নির্বাচন, যেখানে সব প্রধান রাজনৈতিক শক্তি অংশ নেবে। অন্যদিকে ইইউ চাইছে মাঠ পর্যায় থেকে পরিস্থিতির উপর নজর রাখতে। জাতিসংঘের এই অনুপস্থিতি কি তবে নির্বাচনের আন্তর্জাতিক বৈধতার ক্ষেত্রে বড় কোনো শূন্যতা তৈরি করবে? সরকার কি পারবে এই শূন্যতা কাটিয়ে বিশ্ববাসীর কাছে একটি গ্রহণযোগ্য ভোট উপহার দিতে? একটি জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা কেবল ব্যালট পেপার নয়, বরং আন্তর্জাতিক স্বীকৃতির ওপরও নির্ভর করে। যদি প্রথম বিরোধী দলগুলো নির্বাচনে না থাকে এবং খোদ জাতিসংঘ পর্যবেক্ষক পাঠানো থেকে বিরত থাকে, তবে সেই নির্বাচন কি বিশ্ব দরবারে ধোপে টিকবে? ১২ ফেব্রুয়ারির সকালে কি তবে কেবল প্রোটোকল রক্ষাকারী পর্যবেক্ষকদের দেখা যাবে, নাকি সত্যিকারের স্বচ্ছতা বজায় থাকবে? জাতিসংঘের এই অবস্থান কি তবে নির্বাচন
বছরের ভবিষ্যৎ নিয়ে এক বড় ধরনের অনিশ্চয়তার সংকেত। জাতীয় সরকার জামাতের প্রস্তাব নস্যাৎ বিএনপি মহাসচিবের দ্য ওয়ালকে সাক্ষাৎকারে আরও কি বললেন? বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল যাই হোক না কেন দেশে একটি জাতীয় সরকার গঠনের পক্ষপাতী জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব খারিজ করে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির সেকেন্ড ইন কমান্ড এই প্রবীণ নেতা বলেছেন, বিএনপি তাদের সহযোগী দলগুলোকে নিয়ে সরকার গড়বে। জাতীয় সরকার গড়ার কোনো কথা বিএনপি বলেনি, এ নিয়ে কখনো আলোচনাও হয়নি। বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের পুরনো বোঝাপড়া ভেঙে আলাদা করে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভোটের অনেক আগে থেকেই দুই দল পৃথক কর্মসূচি নিয়ে এগিয়েছে। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ও জামাতের জোট সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল। ভোটের পর ভেঙে যায় তাদের বোঝাপড়া। আশ্চর্যজনক হলো, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ যখন শোক পালন করছে তখনই সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, তারা চান আগামী 5 বছর দেশে একটি সর্বদলীয় সরকার ক্ষমতায় থাকুক। বাংলাদেশকে শোধরাতে এমন একটি সরকার প্রয়োজন বলে ওই জামাত নেতা সাক্ষাৎকারে বলেছেন। বলাই বাহুল্য, নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের সেই সরকারে স্থান হবে না। তাৎপর্যপূর্ণ হল, জামায়াতে ইসলামী তাদের এই নয়া প্রস্তাবের কথা এমন সময় প্রকাশ্যে আনে যখন বাংলাদেশে খালেদা জিয়ার স্মৃতি ঘিরে এক আবেগের বাতাস বইছে সে দেশের রাজনীতিতে। গত বুধবার দুপুরে রাজধানী ঢাকা যখন খালেদার শেষ যাত্রাকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে তখন জামাতের আমির রয়টার্সকে সাক্ষাৎকারটি দেন। সাক্ষাৎকার দেওয়ার পর খালেদা জিয়ার বিদায়ী যাত্রায় অংশ নেন শফিকুর রহমান। 71 ছাড়া দেশ বাঁচবে না, হুবহু আওয়ামী লীগের সুর কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কণ্ঠে? 24 এর গণ অভ্যুত্থানের পর কি তবে আওয়ামী লীগের সাথে মহামিলন? রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, কিন্তু তাই বলে এমন দৃশ্য 5 জানুয়ারি গুলশানে যখন তারেক রহমান বাম দলগুলোর নেতাদের সাথে বসলেন তখন তার মুখে যা শোনা গেল তা শুনে খোদ বিএনপি কর্মীরাই চমকে উঠেছেন। তারেক রহমান বলছেন, 71কে বাদ দিয়ে দেশের অস্তিত্ব থাকবে না। যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করত, সেই একই সুরে তারেক রহমানের এই কথা বলা কি কেবল সময়ের দাবি, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক সেটেলমেন্ট? তারেক রহমানের এই নতুন মুক্তিযুদ্ধ প্রেম কি তবে আওয়ামী লীগের ভোটারদের মন জয়ের চেষ্টা, নাকি শেখ হাসিনার সাথে কোনো গোপন সমঝোতার ফসল? এমনই প্রশ্ন এখন বিএনপি সহ বিভিন্ন দলের সমর্থকদের। বিশ্লেষকরা খেয়াল করছেন, গত 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই তারেক রহমানের ভাষা বদলে গেছে। তিনি এখন 90 এর অভ্যুত্থান এবং 24 বিপ্লবকে 71 ভিত্তির উপর দাঁড় করাতে চাইছেন। এটি কি তবে আওয়ামী লীগের সেই পুরনো চেতনার রাজনীতির ডিজিটাল সংস্করণ? বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজের বয়ানেও উঠে এসেছে তারেক রহমানের এই ভুল বদলের কথা। তারেক বিএনপির ভেতরেই এখন কানাঘুষা চলছে যে দলটিকে মাইনাস করতে 24 বিপ্লব হলো। সেই দলের পুরনো স্লোগান কেন তারেক রহমানের গলায়? তবে কি তারেক রহমান বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে সাথে না নিলে তার ক্ষমতা টেকসই হবে না? এখন প্রশ্ন হলো, যদি তারেক রহমান আওয়ামী লীগের সুরেই কথা বলেন তবে 24 বিপ্লবের সেই ফ্যাসিবাদী বিরোধী তকমা কোথায় থাকবে? শেখ হাসিনা রাজনৈতিক ভিত্তিকে স্বীকার করে নেওয়ার এই কৌশল কি তবে দুই দলের মধ্যে কোনো গোপন আলতাতের অংশ? হয়তো 12 ফেব্রুয়ারি নির্বাচন এমন এক মহাজোট দেখা যাবে যেখানে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। তারেক রহমানের এই মুক্তিযুদ্ধ কার্ড কি তবে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অলিগার্কি বা দুই দলের সম্মিলিত শাসনের ইঙ্গিত দিচ্ছে? দর্শক, আপনার কি মনে হয় তারেক রহমানের এই আওয়ামী লীগ মার্কা বক্তব্য কি আপনি মেনে নিতে পারছেন? বিএনপি কি তবে নিজের আদর্শ বিসর্জন দিয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে? কমেন্টে আপনার ক্ষুরধার মতামত জানান।